স্নেহের ছাত্ররা, আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এটি দশম শ্রেণীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটাকে বলা হচ্ছে পর্যায় সারণী। তোমরা নিচু ক্লাসে পর্যায় সারণী সম্বন্ধে হয়তো অল্প বিস্তর শুনেছ, বা পর্যায় সারণী কেমন দেখতে, পর্যায় সারণীর মধ্যে কারা অবস্থান করে, কী ধরনের মৌল অবস্থান করে, তোমরা হয়তো অল্প বিস্তর জেনেছ। প্রথমেই আমরা জেনে নেব যে প্রাকৃতিকভাবে সৃষ্ট মৌলের সংখ্যা কতগুলো। তো প্রাকৃতিকভাবে সৃষ্ট মোট মৌলের সংখ্যা হচ্ছে 92টি, 92, অ্যান্ড দ্য artificial and naturally occurring number of element, total number of element is 118, অর্থাৎ 118টি মৌল আমাদের রয়েছে। নাও আমরা দেখে নেব যে হোয়াট ইজ দ্য নিডস ফর দ্য ক্লাসিফিকেশন অফ এলিমেন্ট, অর্থাৎ পর্যায় সারণীর কনস্ট্রাকশনস করার কী প্রয়োজনীয়তা, নিডস কী, বা আমরা অন্যভাবে বলতে পারি হোয়াট আর দ্য ড্রাইভিং ফোর্স, বা হোয়াট আর দ্য ড্রাইভিং ফোর্স ফর দ্য কনস্ট্রাকশনস অফ পিরিয়ডিক টেবিল। তো আমরা একটু হিস্ট্রি দেখে নিই। আমরা দেখে নেব যে যখন মোটামুটি 17th সেঞ্চুরি 1700 দশকে, তখন মৌলের সংখ্যা ছিল, নাম্বার অফ এলিমেন্ট ইজ 31, কেবলমাত্র 31টা মৌল ছিল। ফলে ওই অবস্থায় দাঁড়িয়ে ওই 31টি মৌলের নাম, তাদের ফিজিক্যাল প্রপার্টি, তাদের কেমিক্যাল প্রপার্টি, তাদের কেমিক্যাল বিহেভিয়ার সবগুলোই মোটামুটিভাবে কিন্তু মেমোরাইজড বা মনে রাখা কিন্তু সম্ভব ছিল। But as time goes on and as the new element are discovered, the number of elements also increasing. Then it was very much difficult to memorize all the name of the compound, to memorize all the physical and chemical properties of the compound individually. অর্থাৎ প্রত্যেকটা মৌলের ইন্ডিভিজুয়ালি তাদের নাম, তাদের প্রপার্টি, তাদের ভৌত রাসায়নিক ধর্মগুলোকে মনে রাখা বা মেমোরাইজ করা কিন্তু অসম্ভব হয়ে গেল। তখন সায়েন্টিস্টগণ চেষ্টা করলেন টু ক্লাসিফাই দ্য এলিমেন্ট ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য সিমিলার এলিমেন্ট আর প্লেসড টুগেদার while the dissimilar elements again are placed in a different positions. অর্থাৎ সায়েন্টিস্টগণের প্রথম লক্ষ্য ছিল যে আমরা এলিমেন্টগুলোকে এমনভাবে সাজাবো যাতে একই ধর্মসম্পন্ন মৌলগুলো একটা নির্দিষ্ট গ্রুপে আসবে এবং বিপরীত বা অন্য ধর্মসম্পন্ন মৌলগুলো অন্য গ্রুপে আসবে। অ্যাজ ফর এক্সাম্পল, তোমাদের স্কুলে যখন কোনো অনুষ্ঠান হয়, যখন অনেকগুলো ছাত্র একসময় থাকে, ক্লাস 5, 6, 7, 8, 9, 10 থেকে 12, তখন কিন্তু একজন শিক্ষকের পক্ষে মনে রাখা খুব অসুবিধা যে কে কোন ছাত্র, কোন ক্লাসের ছাত্র। তখন আমরা কী করি, তখন আমরা সারিবদ্ধ করে নিই। তখন বলি যে তোমরা একটা রো করো, যে এই রোটা ক্লাস 5-এর থাকবে, এই রোটা ক্লাস 6 থাকবে, এই রো 7 থাকবে। তাহলে আমাদের সুবিধা কী হয়, যদি জেনে যায় যে ওই রোটা হচ্ছে ক্লাস 5-এর, তাহলে ওরা প্রত্যেকে ক্লাস 5-এর স্টুডেন্ট। ওদের ভবন কোনটা, ওদের স্কুল কোন, ওদের কী কী সাবজেক্ট পড়ানো হয়, আমরা মোটামুটি যদি ওই রোয়ের, ধরো ক্লাস 5-এর রোয়ের যদি কোনো একটা ছাত্রের স্টাডি করে নিই যে ওদের কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, ওদের কোন কোন স্যার ক্লাস নেন, ওদের কী কী পড়ে, ওদের কী কী খাওয়া দাওয়া, তাহলে আমরা কিন্তু বাকি পুরো রোয়ের কিন্তু হিস্ট্রি পড়তে হয় না। ঠিক সিমিলারলি তুমি ক্লাস 11-এর যে রোটাকে জেনে নিই, যারা কী কী সাবজেক্ট কম্বিনেশন, তারা কোন ভবনে থাকে, তাদের কী পড়াশোনা, তাহলে কিন্তু নতুন করে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ইন্ডিভিজুয়াল কেমিস্ট্রি তথ্য বা ইনফরমেশন জানার দরকার নেই। ঠিক তেমনই বিজ্ঞানীদের প্রথম লক্ষ্যমাত্রাই হলো যে আমরা এলিমেন্টগুলোকে এমনভাবে সাজাবো যাতে করে আমরা একটা রো বা একটা গ্রুপ করতে পারি, তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কেমিস্ট্রি বা ইন্ডিভিজুয়াল কিন্তু প্রপার্টি জানার দরকার হয় না। তো দিস ইজ দ্য মেন নিডস ফর দ্য ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্ট। তো এই ক্লাসিফিকেশন অফ দ্য এলিমেন্ট করতে গিয়ে কিন্তু আমাদের এমনি হয়নি, আমাদের হিস্টোরিক্যালি অনেক কিছু ডেভেলপ করতে আমাদের ডেভেলপমেন্টগুলো হয়েছে, আমরা ক্রমান্বয়ে সেগুলো পড়ব। যেমন এই ডেভেলপমেন্ট করতে গিয়ে প্রথম যে অ্যাটেম্পটা আমাদের এসেছিলো সেটা হচ্ছে ল্যাভোসিয়ার অ্যাটেম্প, ফার্স্ট অ্যাটেম্প। দ্বিতীয় অ্যাটেম্পটা আমাদের কাছে এসেছিলো ডোবেরিনার্স ল অফ ট্রায়াডস বা ডোবেরিনারের ত্রয়ী সূত্র। থার্ড যে অ্যাটেম্পটা এসেছিলো ওটা হচ্ছে নিউল্যান্ডের অক্টেট সূত্র বা নিউল্যান্ড ল অফ অক্টেট। ফোর্থ যে কনসেপ্টটা এসেছিলো অ্যাটেম্পটা এসেছিলো ওটা হচ্ছে মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। এবং মেন্ডেলিফের ঠিক সমসাময়িক সময়ে আরেকজন সায়েন্টিস্ট এসেছিলেন, তার নাম হচ্ছে লোথার মেয়ার। আমরা সবই আলোচনা করব। লোথার মেয়ারের পরে অর্থাৎ মেন্ডেলিফের পরে যে সায়েন্টিস্ট এসেছিলেন, যে অ্যাটেম্পটা আসা হয়েছিল 5 নম্বর অ্যাটেম্প যাকে আমরা বলছি,
সেটা হচ্ছে মোজেলেস মডার্ন পিরিয়ডিক টেবিল। এবং তারপরে 6 নম্বরে আমাদের আসবে সেটা হচ্ছে লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। তো এইভাবে কিন্তু আমরা ক্রমান্বয়ে পরপর বিভিন্ন অ্যাটেম্পটের মাধ্যমে পিরিয়ডিক টেবিলটাকে শিখব। এটা হচ্ছে আমাদের পার্ট 1, আমাদের ক্লাস 10 দশম শ্রেণীর পর্যায় সারণীর পড়ার প্রথম পার্ট হচ্ছে এই হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট বাই ডিফারেন্ট সায়েন্টিস্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল কনস্ট্রাকশনস। পার্ট বিতে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পিরিয়ডিক ট্রেন্ডস। অর্থাৎ তোমরা নিশ্চয়ই পর্যায় সারণী দেখেছো, একটা মানে ক্লাস রুটিনেও দেখতে হয়, যার করে একটা রো থাকে, করে একটা গ্রুপ থাকে, কয়েকটা পিরিয়ড থাকে। তো আমরা পার্ট বিতে যেটা পড়বো সেটা হচ্ছে যে কোনো একটা পর্যায় সারণীর বাঁ দিক থেকে ডান দিক, কোনো একটি পর্যায় সারণীর কোনো এক নির্দিষ্ট পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হলে বা উপর থেকে নিচ বরাবর অগ্রসর হলে ওদের পর্যায়ক্রমিক কী পরিবর্তন হয়। ফর এক্সাম্পল, আকার, সাইজ, রেডিয়াস। কোনো একটি নির্দিষ্ট পর্যায়ের যদি আমরা বাঁ দিক থেকে ডান দিক বরাবর অগ্রসর হই তাহলে তাদের সাইজের কি চেঞ্জেস হয়, কি এরকম আরও অনেক আছে, আমি সে নামগুলো বলতে পারি। প্রথমে রয়েছে আমাদের সাইজ বা আকার, রয়েছে আমাদের আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি, আমাদের রয়েছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি, আমাদের রয়েছে ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, আমাদের রয়েছে মেটালিক ক্যারেক্টার, নন মেটালিক ক্যারেক্টার, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, আমাদের রয়েছে রিডক্স প্রপার্টি, দ্যাট ইজ অক্সিডাইজিং আর রিডিউসিং প্রপার্টি, অর্থাৎ জারণ এবং বিজারণ ধর্ম, আমাদের রয়েছে অ্যাসিডিক প্রপার্টি অফ দ্য অক্সাইডস, বেসিক প্রপার্টি অফ দ্য অক্সাইডস, অ্যান্ড দ্য অ্যাসিডিক অ্যান্ড বেসিক প্রপার্টি অফ দ্য হাইড্রাইড, এবং আরও কিছু প্রপার্টি রয়েছে আমরা পরপর পড়বো। দিস আর দ্য পিরিয়ডিক ট্রেন্ডস। সো আমরা তাহলে পিরিয়ডিক টেবিলে মেন দুখানা পার্ট পড়বো। পার্ট এতে পড়বো হচ্ছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল, অর্থাৎ ফ্রম লোথার মেয়ার টু দ্য নিলস বোরস লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল, এটা পার্ট 1। আর পার্ট 2তে গিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে পিরিয়ডিক ট্রেন্ডস অফ ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিস। এই হচ্ছে মোটামুটি আমাদের পড়ার বিষয়, ঠিক আছে। এবারে আমরা শুরু করব যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল, অর্থাৎ যেমনটা আমি বলছিলাম যে পর্যায়ক্রমে কীভাবে একটা পর্যায় সারণী তৈরি হলো সেটার কিছু হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। প্রথম যে অ্যাটেম্পটা আমাদের কাছে এসেছিলো সেটা হচ্ছে ল্যাভোসিয়ের অ্যাটেম্প। ল্যাভোসিয়ের অ্যাটেম্প ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটেম্পস অ্যাবাউট দ্য পিরিয়ডিক টেবিল। উনি কী করলেন, উনি যখন তার অ্যাটেম্পটা করছেন তখন নাম্বার অফ এলিমেন্ট ডিসকভার্স ইজ ভেরি লিটল, অর্থাৎ তিনি যখন তার পর্যায় সারণীতে কনস্ট্রাকশন করছেন তখন পর্যায় সারণীতে খুব কম সংখ্যক মৌল আবিষ্কৃত হয়েছিল, এবং ওই সময় যে মৌলগুলো আবিষ্কার হয়েছিল তিনি মোটামুটিভাবে মৌলগুলোকে দুটো ভাগে ভাগ করেছিলেন। অর্থাৎ ল্যাভোসিয়েরা করেছিলেন যে এলিমেন্টগুলোকে ইনিশিয়ালি দুখানা ভাগে ভাগ করলেন, একটাকে বললেন মেটাল আর একটাকে বললেন নন মেটাল। তো আমরা প্রত্যেকেই মেটাল এবং নন মেটাল অর্থাৎ ধাতু এবং অধাতুর যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমরা জানি, যে এই একটা পদার্থের অমুক 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 বৈশিষ্ট্য থাকে তাকে বলা হয় ধাতু, এবং একটা পদার্থের এই ধরনের যদি বৈশিষ্ট্য থাকে তাকে বলা হয় অধাতু। অর্থাৎ তখন যতগুলো এলিমেন্ট ছিল সেই এলিমেন্টের মধ্যে যে সমস্ত মৌলের বৈশিষ্ট্যগুলো ধাতুর সঙ্গে মিলে যাচ্ছে তাদেরকে তিনি ধাতুর যে ক্যাটাগরির মধ্যে ফেললেন, এবং যাদের বৈশিষ্ট্য অধাতুর সঙ্গে মিলে যাচ্ছে তাদেরকে উনি অধাতুর ক্যাটাগরির মধ্যে ফেললেন। কিন্তু এর পরবর্তীকালে এমন অনেক মৌল আবিষ্কার হওয়া শুরু করলো যার বৈশিষ্ট্য ধাতু বা অধাতু কারোর সঙ্গেই মেলে না, বা এমন কিছু মৌল আবিষ্কার হওয়া শুরু করলো যাদের ধর্ম ধাতু এবং অধাতু উভয় গুণ বর্তমান। তো দ্বিতীয় ক্ষেত্রে উনি আর একটা প্রসেস বার করলেন, উনি যেটা করলেন যে তিনি ধাতু এবং অধাতু ছাড়াও আর একখানা ক্যাটাগরি ভাগ করলেন যাকে বলা হয় মেটালয়েডস বা ধাতু গল্প। তো ধাতু গল্প আবিষ্কার হওয়াতে তার কিছুটা প্রবলেম কিন্তু সলভ হয়েছিল, অর্থাৎ তিনি আরেকটা রো করে এদের মধ্যে ফেললেন। কিন্তু যখন এমন কোনো মৌল আবিষ্কার হলো যাদের ধর্ম ধাতু এবং অধাতু কারোর সঙ্গে মেলে না, তখন তিনি কিন্তু তার এই ক্লাসিফিকেশানটাকে আর রাখতে পারলেন না, অর্থাৎ তার যে ক্লাসিফিকেশান, তার যে অ্যাটেম্প্ট এখানেই শেষ। অর্থাৎ গুটি কয়েক মৌলের ক্ষেত্রে এটি প্রযোজ্য হলেও বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আর প্রযোজ্য হওয়া সম্ভব হবে না। তো এই জন্য কী দরকার, নেক্সট মডিফিকেশান, এবং তখনই আমাদের ল্যাভোসিয়ের অ্যাটেম্পটাকে আমরা বাদ দিলাম এবং আমরা গেলাম নেক্সট অ্যাটেম্পটে, অর্থাৎ পরবর্তী অ্যাটেম্প। এবার চলে আসছি আমরা আমাদের দ্বিতীয় অ্যাটেম্পট। এই দ্বিতীয় অ্যাটেম্পটার নাম হচ্ছে ডোবেরিনারস ল অফ ট্রায়াডস, অর্থাৎ বাংলায় হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র। প্রথমে জেনে নেব ট্রায়াডস বা ত্রয়ী এই কথাটির অর্থ কী।
টায়ার্স বা ত্রয়ী এই কথাটির অর্থ কী? টায়ার্স কথাটার অর্থ হচ্ছে পরপর তিন। আমরা চলে আসব আমাদের দ্বিতীয় অ্যাটেম্প্ট বা দ্বিতীয় পর্যায়ে, যেখানে আমরা বলা হচ্ছে দ্বিতীয় যে পর্যায়ে দ্বিতীয় যে অ্যাটেম্প্ট সেটা হচ্ছে ডোবেরিনার্স ল অফ টায়ার্স, বা বাংলায় বলছি আমরা ডোবেরিনারের ত্রয়ী সূত্র। প্রথমে আমরা জেনে নেবো যে হোয়াট ইজ দ্য মিন অফ টায়ার্স বা ত্রয়ী। ত্রয়ী কথার অর্থ কী? ত্রয়ী কথার অর্থ হচ্ছে এ বি সি, এরা হচ্ছে একই রকমের ভৌত এবং রাসায়নিক ধর্মসম্পন্ন এবং এদের পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে পরপর আছে। তো এরূপ যাদের ধর্ম অর্থাৎ একই রকমের ভৌত এবং রাসায়নিক ধর্মসম্পন্ন এবং পরপর পারমাণবিক গুরুত্ব, এদেরকে বলা হয়, যদি পরপর তিনটে নেওয়া হয় এদেরকে বলা হয় এক একটা ট্রায়াডস বা ত্রয়ী। তো ডোমিনিয়ার কী বলছেন যে এরকম রাসায়নিকভাবে সদৃশ্য প্রতি তিনটি যদি আমরা এইভাবে মৌল নিই, তাহলে বলছে যে এই যে মাঝের যে মৌলটা রয়েছে এই মাঝের মৌলটার পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে প্রথমটার আর তৃতীয়টার গড় বা ম্যাথামেটিক্যাল অ্যাভারেজ। অর্থাৎ আমি যদি এক্সাম্পল নিই তুমি ব্যাপারটা বুঝতে পারবে। ধরা যাক লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এই তিনটে মৌল নেওয়া হয়েছে। তোমরা সবাই জানো লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম ওরা সবাই ধাতু, অর্থাৎ একই রকমের ভৌত এবং রাসায়নিক ধর্মসম্পন্ন। তো এই তিনটেকে নিয়ে আমি একটা ট্রায়াডস বা ত্রয়ী গঠন করলাম। যদি গঠন করা যায় তাহলে বলছি যে এইটার পারমাণবিক গুরুত্ব আমরা সবাই জানি 9, এটার পারমাণবিক গুরুত্ব আমরা মোটামুটি 7, এটার পারমাণবিক গুরুত্ব আমরা সবাই জানি 39। তাহলে অ্যাকর্ডিং টু ডোবেরিনার্স ল অফ ট্রায়াডস, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব হবে এইটা এবং এইটার ম্যাথামেটিক্যাল অ্যাভারেজ বা গাণিতিক গড়। অর্থাৎ কী হবে 7 + 39/2 দ্যাট ইজ ইকুয়াল টু 23। এবং আমরা সবাই জানি যে হ্যাঁ সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23। অর্থাৎ এই সূত্রটাকে মোটামুটিভাবে এভাবে বলা হলো যে রাসায়নিকভাবে সদৃশ্য প্রতি তিনটি মৌল শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে প্রথম এবং শেষটির পারমাণবিক গুরুত্বের ম্যাথামেটিক্যাল অ্যাভারেজ বা গাণিতিক গড়। এবং মোটামুটিভাবে এটাকে ইংলিশে বলতে দাঁড়ায় যে অ্যাটমিক ওয়েট অফ দ্য মিডল member of each triads having similar physical and chemical properties is very close to the arithmetical means by average of the other two elements. এটাকে বলা হচ্ছে ডোমিনার্স ল অফ ট্রায়াডস। তো অবভিয়াসলি এই ট্রায়াডস লটা অনেক ক্ষেত্রে মিলল, কিন্তু আবার অ্যাজ টাইম গোজ অন এবং এরপরে যত আরও মৌল আবিষ্কার করা শুরু করলো, হয় দেখা গেল ট্রায়াডস তৈরি করা সম্ভব হলো না, অথবা ট্রায়াডস বা ত্রয়ী গঠন করা সম্ভব হলেও আমরা কিন্তু তাদের ক্ষেত্রে আর এই লটা অ্যাপ্লিকেবল করতে পারলাম না। অর্থাৎ মাঝের মৌলটার পারমাণবিক গুরুত্ব কিন্তু আর প্রথম এবং লাস্টেরটার মানে প্রথম এবং তৃতীয়টার পারমাণবিক গুরুত্বের গড় হলো না। তো নেক্সট অবভিয়াসলি উই নিডস মানে মডিফিকেশান, এবং তার জন্যই কিন্তু আসলে আমাদের মানে তৃতীয় মডিফিকেশান বা থার্ড অ্যাটেম্প, যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের নিউল্যান্ডস ল অফ অক্টেভ। এইবার আমরা চলে আসবো আমাদের থার্ড অ্যাটেম্প। এই থার্ড অ্যাটেম্পটার নাম হচ্ছে নিউল্যান্ডস ল অফ অক্টেভ বা নিউল্যান্ডের অক্টেট সূত্র। এই সূত্রটা এটা একটা গল্প আছে যে আমাদের যে নিউল্যান্ড যিনি সায়েন্টিস্ট, উনি একজন সঙ্গীত বিশারদ ছিলেন, মানে সঙ্গীতজ্ঞ বা গান গাইতেন। তো উনি যখন আমাদের ঠিক আগের যে লটা আগের যে অ্যাটেম্পটা মানে ত্রয়ী সূত্রটা যখন আমাদের প্রযোজ্য হলো না, তখন তিনি যখন রিসার্চ করছেন তখন তিনি ভাবতে শুরু করলেন যেমন একটা গানের স্কেল যদি আমরা ভাবি, যে গানের যে স্কেলটা আমাদের রয়েছে সা রে গা মা পা ধা নি সা, সেখানে প্রথম সা থেকে শুরু করে আবার একটা রিপিটেশন সা মানে পরবর্তী সাটা আসছে কত নম্বর? দেখো ঠিক 8 নম্বর। তুমি যদি দেখতে পাবে যে সা রে গা মা পা ধা নি সা, 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ প্রথম সা থেকে শুরু করে ঠিক তারপরে রিপিটেড সাটা আসছে 8 নম্বরে। তিনি এই কনসেপ্টটাকে এই পিরিয়ড টেবিলে লাগালেন। তিনি বলতে শুরু করলেন যে যদি আমরা এই যে মৌলগুলোকে সাজাই অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাটমিক ওয়েট, অর্থাৎ যদি পারমাণবিক গুরুত্ব অনুযায়ী আমি মৌলগুলোকে পরপর সাজাতে শুরু করি,
কারণ তুমি কোশ্চেন করতেই পারো আমাকে যে এটা কি ঠিক লেখা হয়েছে। ফ্লুরিনের পরে তো হ্যালোজেন আসে, সরি, ফ্লুরিনের পরে তো আমাদের ইনার গ্যাসেস আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ইনার গ্যাসেস। কোথায়? যখন আমাদের নিউল্যান্ডের অক্টের সূত্র লেখা হচ্ছে তখন কিন্তু অনেকগুলো মৌল আবিষ্কার হয়নি, ইভেন আমাদের ইনার্ট গ্যাসেসও আবিষ্কার হয়নি, কোনো সময় এখানে লিখিনি। এবং আমি গুটি কয়েক এলিমেন্ট লিখেছি, অনেক এলিমেন্ট কিন্তু আবিষ্কারই হয়নি। তো তখনও পর্যন্ত যতগুলো এলিমেন্ট আবিষ্কার হয়েছে সেই বেসিসে বা সেই ভিত্তিতে যদি দেখা যায়, তাহলে ওনার বক্তব্য হচ্ছে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে তার ঠিক অষ্টম মৌলটা, অ্যাজ ফর এক্সাম্পল তুমি যদি লিথিয়াম থেকে শুরু করো তাহলে এর ঠিক অষ্টম মৌল কোনটা হবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে এইটা। আবার এখান থেকে শুরু করে এর ঠিক অষ্টমটা মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইটা। বা তুমি অন্য কোনো গ্রুপ ধরতে পারো, তুমি এখান থেকে শুরু করছো, এখান থেকে শুরু করে এর ঠিক 8 নম্বর মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, বা এর পরে 8। বা তুমি যদি এটা শুরু করো, এখান থেকে শুরু করে এর 8, তুমি দেখো এটা আসবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে তার ঠিক 8 নম্বরে যে মৌলটা আসছে, বা সেখান থেকে শুরু করে আবার তার ঠিক যে 8 নম্বরে যে মৌল আসছে, এই যে মৌলগুলোর ধর্মের পুনরাবৃত্তি ঘটে। অর্থাৎ মানে যেটা দাঁড়াচ্ছে যে একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে প্রতি অষ্টম মৌলের জন্য রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে। ইংলিশে বললে এটা কী দাঁড়াচ্ছে মোটামুটিভাবে, যে when the element are arranged in the increasing order of the atomic weight, the property of every 8 element are similar to the first one. অর্থাৎ কোনো একটা মৌল থেকে শুরু করে তার ঠিক যে 8 এলিমেন্ট রয়েছে তাদের এবং ইচ 8 ইন্টারভেল প্রত্যেকটা এলিমেন্টের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি একটা মিল খুঁজে পাবো। এটা হচ্ছে আমাদের নিউল্যান্ডস ল অফ অক্টেভ। অবভিয়াসলি অনেকটাই মিলেছে, কিন্তু এরপরে যতই আরও মৌল আবিষ্কার হওয়া শুরু করলো, অ্যাজ টাইম গোজ অন অ্যান্ড অ্যাজ ডিফারেন্ট এলিমেন্ট ওয়ার ডিসকভার্ড, দেন ইট ইজ নট ইজি টু ফুলফিল দিস থিওরি। বিকজ আমরা দেখবো এমন কিছু হলো যে বেশি কিছু না, ধরো এখানে ইনার্ট গ্যাসেসটা আবিষ্কার হয়ে যায়, তো তার মিলবে না। সাতের পরে এটা 8 হবে না, 9 হবে। বিকজ যদি এখানে নিয়ন চলে আসতো তাহলে তো এটা 8, এটা 9 হতো। অর্থাৎ এরপরে যত আরও মৌল আবিষ্কার হওয়া শুরু করলো, আবিষ্কার হলে কিন্তু আর নিউল্যান্ডের ত্রয়ী সূত্র মানা সম্ভব হচ্ছে না। এগেন আমাদের হাতে কিছু নেই, এগেন উই নিডস মডিফিকেশান। অর্থাৎ আমাদের কী দরকার? মডিফিকেশান দরকার। এবং এরপরে যে মডিফিকেশানটা আসবে, উইচ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মডিফিকেশান, তাকে বলছি আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী, যেটা আমরা করব। আচ্ছা, এইবারে আমরা শুরু করব আমাদের চতুর্থ অ্যাটেম্পট বা ফোর্থ অ্যাটেম্পট। এটা হচ্ছে মেন্ডেলিফস পিরিয়ডিক টেবিল। আমাদের দশম শ্রেণীর সবথেকে ইম্পর্ট্যান্ট, সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। মানে পুরো ক্লাস 10টাই মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের ভিত্তি করে তৈরি হয়েছে। এবং আমরা বলতে পারি সবথেকে সাকসেসফুল পিরিয়ডিক টেবিল হচ্ছে মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। আমরা এতক্ষণ যতগুলো অ্যাটেম্পটগুলো পড়লাম, দে আর দ্য বেসিস, কিন্তু ওই বেসিসটাকে ফুলফিল করেছে মেন্ডেলিফ। তো আমরা দেখে নেবো যে মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিলে কী বলা হয়েছে। এতক্ষণ পর্যন্ত যতগুলো অ্যাটেম্পট পড়লাম তার মধ্যে দ্য লেটেস্ট ওয়ান ওয়াজ নিউল্যান্ডস ল অফ আমাদের নিউল্যান্ডের অক্টের সূত্র। ওখানে কী বলা হয়েছে যে প্রতি অষ্টম মৌলের মানে ইচ 8 ইন্টারভেল যে এলিমেন্টগুলো ওদের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে একটা মিল খুঁজে পাবো। কিন্তু যেহেতু আমাদের লটা মিল হলো না, বিকজ এমন কিছু এলিমেন্ট আবিষ্কার করা শুরু করলো, বা সেক্ষেত্রে এই প্রপার্টিটা মিলল না। কিন্তু আমাদের মেন্ডেলিফ কী করলেন, ঠিক এই পয়েন্টটাকেই ধরলেন। উনি ওই পয়েন্টটাকে ধরে সেখান থেকে যে ইচ 8 ইন্টারভেল বা অষ্টম, প্রতি অষ্টম, এই কথাকে তুলে দিয়ে উনি বললেন যদি আমরা এলিমেন্টগুলোকে সাজাই অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, তাহলে একটা নির্দিষ্ট অন্তর অন্তর, নট 8 কথাটা নয়, একটা নির্দিষ্ট অন্তর অন্তর ওদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটবে। পিরিয়ডিসিটি। অর্থাৎ ওখানে যে বলা হয়েছিল যে মেন যে লটা হচ্ছে দ্য ফিজিক্যাল অ্যান্ড দ্য কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য এলিমেন্ট আর দ্য পিরিয়ডিক ফাংশনস অফ দেয়ার অ্যাটমিক ওয়েট। অর্থাৎ মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্বের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে।
আমি এখানে একটা নতুন টার্ম দেখলাম, পর্যায়ক্রম। পর্যায়ক্রম বা পিরিয়ডিসিটি। এই টার্মটা আমরা শিখলাম। সো নাও হোয়াট ইজ পর্যায়ক্রম বা হোয়াট ইজ পিরিয়ডিসিটি? আমি আগেই বলেছি যে নিউল্যান্ডের অক্টের সূত্রে যেখানে প্রতি অষ্টম বা ইচ 8 ইন্টারভ্যাল এই কথাটা বলা হয়েছিল, মেন্ডেলিভ শুধুমাত্র এই জায়গাটি আপত্তি তুললেন এবং 8 ইন্টারভ্যাল এই কথাটা তুলে দিয়ে উনি পর্যায়ক্রম বলে নির্দিষ্ট পর্যায়ক্রম, অর্থাৎ একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল অন্তর অন্তর একটা নির্দিষ্ট পর্যায় বরাবর মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি করবে, বাট অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, অর্থাৎ পারমাণবিক গুরুত্ব। এইটা ছিল আমাদের মেন্ডেলিভের পর্যায় সারণীর মেন বক্তব্য, এবং অবভিয়াসলি এর পরে অনেক প্রসিডিং রয়েছে। কিন্তু এখানে একটা গল্প আমাদের উপস্থিত রয়েছে, সেটা হচ্ছে ঠিক যে মুহূর্তে মেন্ডেলিভ তার পর্যায় সারণী তৈরি করছেন, ঠিক সেই সময় আরেকজন বিজ্ঞানীও কিন্তু সেম কাজ তৈরি করেছেন বা করছেন। তার নাম হচ্ছে লোথার মেয়ার। এখানে একটা গল্প আছে, কতটা সত্যি কতটা মিথ্যে সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সিতে যাব না। অনেকে বলেন যে এখানে একটা গল্প রয়েছে, সেটা কি? দেখো, আজকাল আমরা জানি যদি কেউ আজকে রিসার্চ করে, সে রিসার্চ করার ক্রাইটেরিয়া কী, গবেষণা করার ক্রাইটেরিয়া কী? প্রথমে আমরা যে রিসার্চটা করব তার একটা প্রপোজাল জমা দিতে হয়। সেটা ইন্টারন্যাশনালি দেখে নেওয়া হয় যে তোমার দেওয়া প্রপোজালটা কাজটা আগে কেউ কখনো করেছে কিনা, বা এখন এই কাজটা অনগোয়িং কিনা। যদি তাই হয় তাহলে তোমার কাজটা কিন্তু গ্রাহ্য হবে না। আর যদি দেখা হয় না এই কাজটা আগে কেউ কখনো করেনি, দেন তোমাকে পেটেন্ট দেওয়া হয় এবং তুমি সেই কাজটা ইজিলি করতে পারো, রিসার্চ করতে পারো। কিন্তু যখন মেন্ডেলিভ, লোথার মেয়ার এইসব গবেষণা করছেন তখন নেটওয়ার্কিং এত স্ট্রং নয়, ইন্টারনেট বলে তো কিছু ছিলই না, আর তখন এই যে অর্গানাইজেশনও ছিল না। ফলে হয়তো মেন্ডেলিভ পৃথিবীর একটা কোণে কাজ শুরু করেছেন, আর লোথার মেয়ার পৃথিবীর আরেক কোণে বসে কাজ শুরু করেছেন, এবং অবভিয়াসলি কাজ জমা দেওয়ার সময় মেন্ডেলিভ নাকি তার কাজটা আগে জমা করেছিলেন। মেন্ডেলিভ তার কাজটা আগে জমা করেছেন, তো অবভিয়াসলি তার কাজটাই গ্র্যান্ট হয়েছিল এবং তার কাজটাই আমরা নিয়েছিলাম। আবার অনেক এরকম বলে মেন্ডেলিভ নাকি লোথার মেয়ারের কাজটাকে চুরি করে সেখান থেকে নিজের একটু মডিফিকেশান দিয়ে তার কাজটা এস্টাবলিশ করেছিল। তো আমরা সেই কন্ট্রোভার্সিতে যাব না, যাওয়ার প্রয়োজন নেই। আমাদের এখানে বলার মূল যে বক্তব্য, সেই বক্তব্যটা হলো মেন্ডেলিভের সঙ্গে লোথার মেয়ারের কাজের পার্থক্যটা। আমরা মোটামুটিভাবে যে শিখেছি বা জেনেছি, মেন্ডেলিভ বলেছেন তার যে মূল বক্তব্য, যদি আমরা এলিমেন্টগুলোকে তাদের ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাই, তাহলে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মের একটা পুনরাবৃত্তি ঘটবে। অর্থাৎ ইংলিশের জন্য বলি, আমরা আগে বলেছি যে ইফ দ্য এলিমেন্টস আর অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট and the physical and chemical properties changes according to particular periods, periodically. এখন সুতরাং মেন্ডেলিভ তার যে পর্যায় সারণী, সেখানে কিন্তু উনি মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক দুই ধর্মের ওপরই কথা বলেছেন, অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। কিন্তু লোথার মেয়ারের কাজের পার্থক্য হচ্ছে এটাই, লোথার মেয়ার শুধুমাত্র মৌলগুলোর ভৌত ধর্ম নিয়ে কাজ করেছে, এটাই হচ্ছে পার্থক্য। তো যাই হোক, আমরা আগেও বললাম যে দুজনের কাজের ধরন একই রকম, পার্থক্যটা খুব নমিনাল, অর্থাৎ যেখানে মেন্ডেলিভ মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম দুইকে নিয়েছিলেন, লোথার মেয়ার শুধুমাত্র ভৌত ধর্ম নিয়েছিলেন। ওদের মধ্যে যে কন্ট্রোভার্সিয়াল হিস্ট্রি সেটা নিয়ে আমরা যাচ্ছি না। কিন্তু লোথার মেয়ারের কাজের একটা খুব গুরুত্বপূর্ণ দিক রয়েছে, তার কাজে একটা সুন্দর গ্রাফ রয়েছে। সেই গ্রাফ থেকে আমরা পিরিয়ডিসিটিক্যালি কীভাবে এলিমেন্টগুলো অ্যারেঞ্জ হয় সে সম্বন্ধে একটা আমার আইডিয়া পাই। তো আমরা মেন্ডেলিভ তো অবভিয়াসলি পড়বই, কিন্তু মেন্ডেলিভের ঠিক মাঝেই উইদাউট এনি মডিফিকেশান নাম্বার, যেমন আমরা বলছিলাম এটা 4 নম্বর মডিফিকেশান পড়ছি, হ্যাঁ আমরা পরপর যেভাবে পড়ে এসেছি, অর্থাৎ আমরা লেভেশিয়ার অ্যাটেম্প পড়েছি, আমরা দ্বিতীয়তে পড়লাম নিউল্যান্ডস ল অফ ট্র্যাডস, আমরা পড়লাম 3 নম্বরে পড়লাম নিউল্যান্ডের অক্টের সূত্র, এবং 4 নম্বরে মেন্ডেলিভ। কিন্তু মেন্ডেলিভের মধ্যেই আমি কোনো পয়েন্ট না করে লোথার মেয়ারের যে একটা মিনিমাম কন্ট্রিবিউশন রয়েছে ওনার জ্ঞাতার্থে, ওনার সম্মানার্থে, আমরা লোথার মেয়ারের যে কনসেপ্টের একটা দিক পড়ে নেবো, এবং অবভিয়াসলি তার কনসেপ্টের মেন দিকটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট গ্রাফ। সেই গ্রাফটা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখে নেব। আমরা সেই গ্রাফটা এখন
এবার আমরা চলে আসব আমাদের সেই লোথার মেয়ারের অ্যারেঞ্জমেন্ট যেটা বলছিলাম এবং সেই গ্রাফটা। তো আগে আমরা অলরেডি আলোচনা করেছি যে লোথার মেয়ারের কিন্তু মেন বক্তব্যটা ছিল তাদের ভৌত ধর্ম, মানে মেনলি হি স্টাডিজ অ্যাবাউট দ্য ফিজিক্যাল প্রপার্টিজ properties such as atomic volumes, melting point, boiling points of such elements, and তিনি একটা গ্রাফ আঁকলেন, মানে একটা গ্রাফ উনি তৈরি করেছিলেন যেটা ভেরি ইম্পর্টেন্ট গ্রাফ, সেটা হচ্ছে পারমাণবিক আয়তন ভার্সেস পারমাণবিক গুরুত্ব, অর্থাৎ হি প্লটেড আ গ্রাফ অফ অ্যাটমিক ভলিউম আগেনস্ট আর অ্যাটমিক ওয়েট। আচ্ছা, অ্যাটমিক ভলিউমটা একটা কিন্তু ভৌত ধর্ম, যেমনটি মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, ঠিক তেমনই কিন্তু অ্যাটমিক ভলিউম বা পারমাণবিক ঘনত্ব কিন্তু একটা পারমাণবিক আয়তনটা কিন্তু ভৌত ধর্ম। এটা কি জিনিস? অ্যাটমিক ভলিউম ইজ গ্রাম অ্যাটমিক মাস বাই ডেন্সিটি, অর্থাৎ গ্রাম পারমাণবিক গুরুত্বকে ঘনত্ব দিয়ে ভাগ করলে যে ফিজিক্যাল প্রপার্টিটা পাওয়া যায় তাকে বলা হয় আমাদের অ্যাটমিক ভলিউম। তো অ্যাকচুয়ালি লোথার মেয়ার কী করলেন? লোথার মেয়ার হি প্লটেড আ গ্রাফ of atomic volume against the atomic masses of various elements, and notice that the element with the similar physical and chemical physical property occupy the similar position of the curve, অর্থাৎ যাদের কিনা মানে অ্যাটমিক সিমিলার, যাদের ভৌত ধর্ম, তারা কিন্তু কার্ভের সেম পজিশনে অকুপাই করেছে। তোমরা এই গ্রাফটা দেখলেই অনেকটা আইডিয়া ক্লিয়ার হবে। যে গ্রাফটা আঁকা হয়েছে, এই গ্রাফের যে এই পয়েন্টগুলোকে বলা হয় চূড়া, এই অংশকে বলা হয় খাদ। খাদ বলতে আমরা এটাকে বলা হয় খাদ। এই যে অংশটা যেটা নেমে আসছে এটাকে বলা হয় নিম্নগামী অঞ্চলের মধ্যবর্তী অংশ, অর্থাৎ ইট ইজ এ মিডল মেম্বার বা মিডল পোর্শন অফ দ্য ডিসেন্ডিং কার্ভ। এবং এই যে অংশটাকে বলা হয় দ্য মিডল পোর্শন অফ অ্যাসেন্ডিং কার্ভ। অর্থাৎ কার্ভের মোটামুটিভাবে আমরা চারটে অংশ দেখলাম। এই একটা অংশ চূড়া, এই একটা অংশ খাদ, এটা হচ্ছে ঊর্ধ্বগামী অংশের মধ্যবর্তী জায়গা, নিম্নগামী অংশের মধ্যবর্তী জায়গা। এবার যে কার্ভটাকে দেখি আমরা, দেখো এই কার্ভের প্রত্যেকটা চূড়া, সেই চূড়াতে দেখো একই রকমের মৌল অবস্থান করছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সবাই কারা? এরা সবাই ধাতু, অ্যালকালি মেটালস, ক্ষারীয় ধাতু। এবং এই প্রত্যেকটা ক্ষারীয় ধাতুই কিন্তু আমার যে কার্ভ, সেই কার্ভের সিমিলার পজিশন, মানে একই রকম অংশ, একই রকম জায়গা, যেটা চূড়ায় অবস্থান করছে। আবার দেখো এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জিনন, রেডন, এরা সবাই কিন্তু কোথায় অবস্থান করেছে না কার্ভের যে একেবারে খাদ অংশ, তলার দিকটা। এবং এরা সবাই সিমিলার প্রপার্টি এলিমেন্ট, আমরা সবাই জানি এরা কারা? এরা হচ্ছে আমাদের ইনার গ্যাসেস, and all the inner gases occupy the similar portion of the curve. ঠিক তেমনি আমরা যদি দেখি যে এই অংশটা তোমার পাট্টাগুলো দেখো, এই অংশটা এটা কারা? যে একটা যে ঊর্ধ্বগামী অংশ তার মধ্যখানে, এটাকে বলা মিডল পোর্শন অফ দ্য অ্যাসেন্ডিং ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং যে কার্ভ তার ঠিক মাঝে অংশ। এবং সেখানে প্রত্যেকে কারা কারা স্থান পাচ্ছে? দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারা সবাই কারা? হ্যালোজেন। অল দ্য হ্যালোজেন্স অকুপাই দ্য সিমিলার পজিশন অফ দ্য পিরিয়ডিক টেবিল অফ দ্য কার্ভ। ঠিক তেমনই এই যে অঞ্চলটা, দিস আর দ্য এগুলো হচ্ছে দিস আর দ্য মিডল পোর্শন অফ দ্য ডিসেন্ডিং পজিশনস। এবং তারা সবাই কারা পেয়েছে? দেখো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এরা কারা? এটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল, অর্থাৎ ক্ষারীয় মৃত্তিকা মৌল। তাহলে সমস্ত যারা ক্ষারীয় মৃত্তিকা মৌল তারা কোথায় অবস্থান করছে? তারা হচ্ছে আমাদের যে নিম্নগামী যে অংশ তার ঠিক মধ্যখানে। এবং আমরা জাস্ট সিম্বলিক্যালি কয়েকটা জায়গা দেখালাম, আমার এই কারণে কিন্তু প্রত্যেকটা জায়গায় মৌল আছে, মানে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এবং ধরো যে মৌলটা এখানে আছে তার সঙ্গে অবভিয়াসলি কোথায় মিল পাবো? আমরা ঠিক এখানে মিল পাবো, এইটা। আবার এর সঙ্গে কোথায় মিল পাবো? এখানে মিল পাবো। এরকম যদি পুরো গ্রাফটা যদি আমরা আঁকি বা আঁকতে পারি, তাহলে দেখবো গ্রাফের প্রত্যেকটাই কিন্তু সিমিলার পজিশনে, সিমিলার কিন্তু ধরনের ফিজিক্যাল প্রপার্টির এলিমেন্টগুলো রয়েছে। এবং এই গ্রাফ থেকে মোটামুটি লোথার মেয়ার এই কনক্লুশনে আনতে পেরেছিলেন যে the physical property of the element are the periodic functions of their atomic weight. এবং আমরা জানি যে মেন্ডেলিফ জাস্ট এর সঙ্গে একটু অ্যাড করেছিলেন কেমিক্যাল প্রপার্টি, এবং তিনি তার লটাকে বলেছিলেন দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য এলিমেন্ট আর দ্য পিরিয়ডিক ফাংশনস অফ দেয়ার অ্যাটমিক ওয়েট। এবং আমরা লোথার মেয়ারের খুব একটা বেশি কন্ট্রিবিউশনস এর থেকে বেশি নেই,
আমরা এই গ্রাফটা শিখলাম, গ্রাফটা জানলাম এবং এই গ্রাফ থেকে কী আউটকাম সেটাও বুঝলাম। আমরা কিন্তু পরে আবার ঢুকে যাব মেন্ডেলিফের পর্যায় সারণী, অর্থাৎ যে ডেসক্রিপশনস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিফ যে পিরিয়ডিক টেবিলটা তিনি এঁকেছিলেন তার ডেসক্রিপশনটা আমরা আস্তে আস্তে যাব। এবারে আমরা দেখে নেব ডেসক্রিপশনস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল, অর্থাৎ মেন্ডেলিফ যে পিরিয়ডিক টেবিলটা তৈরি করেছিলেন সেই পিরিয়ডিক টেবিলে আমরা একটু ডেসক্রিপশন দেখে নেব। তো সেটা শুরু করার আগে আমরা কয়েকটা পয়েন্ট জেনে নেব। সেটা হচ্ছে মেন্ডেলিফ যখন তার পর্যায় সারণীটি আবিষ্কার করছেন তখন কেবলমাত্র 63টা এলিমেন্টের এক্সিস্টেন্স ছিল, অর্থাৎ দেয়ার ওয়ার অনলি 63 এলিমেন্টস when Mendeleev is preparing the periodic table। এক নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেয়ার ওয়ার নো এক্সিস্টেন্স অফ ইনার্ট গ্যাসেস, অর্থাৎ মেন্ডেলিভ যখন তার পিরিয়ডিক টেবিল তৈরি করছেন তখন কোনো নিষ্ক্রিয় মৌল আবিষ্কার হয়নি। অ্যান্ড থার্ড পয়েন্ট হচ্ছে মেন্ডেলিভ যখন তার পিরিয়ডিক টেবিল তৈরি করছেন তখন ম্যাক্সিমাম স্পেস ওয়ার এমটি, অর্থাৎ উনি যে ছক রেডি করেছিলেন সেই ছকের ম্যাক্সিমাম স্পেস ওয়ার এমটি। And he predicted about the physical and chemical properties of the element, and when the element were discovered then they are placed on that positions। অর্থাৎ মেন্ডেলিভ যখন তার পর্যায় সারণী তৈরি করছিলেন তখন তার ম্যাক্সিমাম জায়গা কি ছিল? ফাঁকা। এবং মেন্ডেলিভ ওই ফাঁকা জায়গায় কোন কোন মৌল বসতে পারে, কী ধরনের মৌল বসতে পারে তার সম্বন্ধে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, প্রেডিকশন করে গেছিলেন। অর্থাৎ তিনি বলে গেছিলেন যে ওই যে ফাঁকা জায়গাটা রয়েছে ওই ফাঁকা জায়গায় যে মৌল বসতে পারে ওই মৌলের বা ওই এলিমেন্টের অমুক অমুক ফিজিক্যাল বা অমুক অমুক কেমিক্যাল পরে থাকতে হবে। পরে যখন ওই এলিমেন্টটা আবিষ্কার হলো এবং যখন দেখলো যে ওই এলিমেন্টের যে প্রপার্টিগুলো মেন্ডেলিভ ওই ফাঁকা জায়গায় যে যে প্রপার্টিগুলো বলে গেছিলেন তার সঙ্গে মিলে যাচ্ছে, তখন ওই মৌলটিকে নিয়ে গিয়ে ওই ফাঁকা জায়গায় বসিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ যেটা আগে মেন্ডেলিভ ভবিষ্যৎবাণী করে গেছিলেন পরবর্তীকালে মৌল আবিষ্কার হওয়ার পরে ওই মৌলগুলোকে জাস্ট ওখানে প্লেসমেন্ট করা হয়েছে। তো এই তিনটে হচ্ছে তার বেসিস ছিল পিরিয়ডিক টেবিল। এবার আমরা দেখব যে মেন্ডেলিভ কীভাবে তার পিরিয়ডিক টেবিলটা কনস্ট্রাকশন করেছেন। ওই কনস্ট্রাকশন করতে গিয়ে তিনি প্রথমে যেটা করেছিলেন, তিনি এরকম কয়েকটা আনুভূমিক লাইন টেনেছিলেন, আনুভূমিক বা হরিজন্টাল লাইন। এবং তিনি কয়েকটি এরকম উল্লম্ব লাইন টেনেছিলেন বা ভার্টিক্যাল লাইন। এই যে আনুভূমিক লাইন বা হরিজন্টাল লাইন, এই লাইনগুলোকে নাম দিয়েছিলেন পিরিয়ড। এবং এই যে হরিজন্টাল লাইন, সেই হরিজন্টাল লাইনগুলোর নাম দিয়েছিলেন গ্রুপ। মেন্ডেলিভ তার যে পর্যায় সারণী তৈরি করেছিলেন টেবিলটা, সে তোমরা বইতে সবাই দেখতে পাবে, তোমাদের কাছে বইতে আছে, আমি দেখাবো তোমাদেরকে। তিনি তার যে পিরিয়ডিক টেবিল কনস্ট্রাকশন করেছিলেন সেই পিরিয়ডিক টেবিলে এই যে আনুভূমিক বা হরিজন্টাল লাইন যাকে আমরা পিরিয়ড বলছি, এরকম পিরিয়ডের সংখ্যা ছিল মোট 7টা, অর্থাৎ নাম্বার অফ পিরিয়ডস ইজ 7। এবং তিনি এই যে কয়েকটি উল্লম্ব বা ভার্টিক্যাল লাইন টেনেছিলেন যাকে আমরা বলছি কিনা গ্রুপ, এরকম গ্রুপের সংখ্যা হচ্ছে মোট 9টা। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল তার একটা ছবি তোমাদের দেখাবো, তোমাদের বইতেও আছে, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা হচ্ছে একটা মেন্ডেলিফের তৈরি করা পিরিয়ডিক টেবিল। যদিও এই টেবিলটির মধ্যে দেখো সমস্তটাই ফিল আপ হয়ে গেছে, দেখো লেখা আছে রিভাইজড ফর্ম টু মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, অর্থাৎ এটা কিন্তু রিভাইজ ফর্ম, অর্থাৎ টেবিলটা ভরাট করা হয়েছে। কিন্তু যখন মেন্ডেলিভ তার পিরিয়ডিক টেবিল তৈরি করেছিলেন তখন কিন্তু এতগুলো ভর্তি ছিল না, সব ফাঁকা ছিল। যাই হোক, আমরা এবার চলে আসবো একটু ডেসক্রিপশানে। ভালো করে সবাই লক্ষ্য রাখো পিরিয়ডিক টেবিলের দিকে, তাহলে তোমার ডেসক্রিপশানটা বুঝতে পারবে। তো আমরা প্রথমে একটু পড়ে নেবো যে এখানে দেখো টেবিলটাকে বুঝতে পারছি মেন্ডেলিফের যে পর্যায় সারণী, সেখানে দেখো এই যে আনুভূমিক লাইন দেখো মোট আছে 7টা, আর এই যে উল্লম্ব লাইন দেখো বুঝতে পারছো 8, আর এই 0 9টা। ঠিক আছে, এইবারে আমরা এখন যে আলোচনাটা করব সেটা হচ্ছে অ্যাবাউট দ্য ডেসক্রিপশনস অফ দ্য গ্রুপ অ্যান্ড সাবগ্রুপ নিয়ে আলোচনা করব। প্রথমে গ্রুপ এবং সাবগ্রুপ। সবাই দেখতে পাচ্ছ যে আমরা আগেই করেছি আমাদের মোট গ্রুপের সংখ্যা কতগুলো, মোট 8 আর 1 9। ভালো কথা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই গ্রুপের 1 থেকে 8 পর্যন্ত দেখো লেখাগুলোকে আমরা রোমান হরফে লিখেছি, আর 9 নম্বরটাকে লিখেছি আমরা 0 গ্রুপ। ঠিক আছে, 3 নম্বর বক্তব্য হচ্ছে এই গ্রুপের 1 থেকে 7 পর্যন্ত
প্রত্যেকটা গ্রুপগুলোকে আমরা এ বি এ বি এ বি এভাবে কয়েকটা সাব গ্রুপে ডিভাইড করা হয়েছে, যেটা 8-এর ক্ষেত্রে করা হয়নি, 0 ক্ষেত্রে করা হয়নি। নেক্সট কথা হচ্ছে যে এখানে 8 নম্বর যে গ্রুপ রয়েছে, এটা একটা এক্সেপশনাল গ্রুপ, যেখানে দেখতে পাচ্ছি এখানে 3টে করে মৌল একসঙ্গে অবস্থান করছে, আর এই 0 নম্বর গ্রুপে কিন্তু একটা করেই মৌল অবস্থান করছে। নেক্সট বক্তব্য হচ্ছে এই যে আমরা 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপকে এই যে এ বি সাব গ্রুপে ডিভাইড করেছি, এইভাবে ডিভাইড করার কারণটা কি? এখানে একটা নির্দিষ্ট গ্রুপ 1, এই 1-এর মধ্যে যে এ আর বি রয়েছে, এই এর মৌল আর এই বি এর মৌল, বা ধরো গ্রুপ নাম্বার 2-এর যে এ মৌল আর বি মৌল, এই মৌলগুলোর মধ্যে কোনো মিল নেই, মানে ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে কোনো মিল নেই। মিল শুধু একটাই, যে এখানে ধরো এর মৌল আর 1-এর বি এর মৌল, এদের মধ্যে শুধু মিল হচ্ছে একটাই, ভ্যালেন্সি বা যোজ্যতা। অনলি ভ্যালেন্সির একটা মিল রয়েছে, অর্থাৎ এরও ভ্যালেন্সি 1, এরও ভ্যালেন্সি 1। ঠিক সিমিলারলি দেখো সেকেন্ড গ্রুপের এ মৌল যে রয়েছে আর বি মৌল রয়েছে, মানে এ এলিমেন্ট আর বি এলিমেন্ট, এদের মধ্যে কিন্তু মিল একটাই, হ্যাভিং দ্য সেম ভ্যালেন্সি, অর্থাৎ এদের ভ্যালেন্সিটা সেম, একইভাবে এটুকুই মিল। কিন্তু এ এলিমেন্ট আর বি এলিমেন্টের মধ্যে কোনো ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিসে কোনো বিশেষ কোনো মিল নেই। প্রত্যেকটা 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপের যে এ এলিমেন্টটা অলওয়েজ প্রেজেন্স ইন দ্য, দেখতে পাচ্ছি আমরা লেফট, আর বি আর অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য রাইট, এইটাই। So these are the some important properties of the groups. এবারে আমরা চলে আসবো ডেসক্রিপশনস অফ পিরিয়ড, অর্থাৎ আমরা আগে গ্রুপের ডেসক্রিপশন দেখেছিলাম, গ্রুপ সাব গ্রুপসটা পড়েছিলাম, এবারে আমরা পিরিয়ডটা দেখে নেব। তো আমরা সবাই জানি যে মোট আমাদের 7টা পিরিয়ড, কিন্তু এখানে বোর্ডের লেখা যায়নি বলে আমি 5খানা লিখেছি, আমি বাকি দুটো পরে লিখছি। তো এখানে আমরা পিরিয়ডগুলো লিখবো, নাম্বার অফ পিরিয়ডস 1 2 3 4 5 6 করে মোট 7টা পিরিয়ড হবে। এখানে নাম্বার অফ এলিমেন্ট, কতগুলো এলিমেন্ট আছে, অর্থাৎ প্রথম পিরিয়ডে আছে 2খানা, তারপরে 8টা 8টা 18টা, তারপরে আরও হবে 32 অ্যান্ড এখানে আছে দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট অফ ইচ পিরিয়ড, আর এখানে নেম অফ দ্য পিরিয়ড। তো দেখে নাও, এটা একবার ভালো করে সুন্দর করে লিখে নেবে তোমরা, যে প্রথম যে পিরিয়ড সেখানে নাম্বার অফ এলিমেন্ট 2টো, সেখানে ফার্স্ট এলিমেন্ট হাইড্রোজেন অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট হচ্ছে হিলিয়াম, এবং এটাকে বলা হয় ভেরি শর্ট পিরিয়ড, বাংলায় বলা হয় অতি হ্রস্ব পিরিয়ড। সেকেন্ড যে পিরিয়ডটা, সেখানে নাম্বার অফ এলিমেন্ট 8টা, এখানে প্রথম এলিমেন্ট লিথিয়াম, তারপরে নিয়ন, এটাকে বলা হয় ফার্স্ট শর্ট পিরিয়ড বা প্রথম রস পর্যায়। তারপরে থার্ড যে পিরিয়ড, তার সেখানে নাম্বার অফ এলিমেন্ট 8টা, এখানে ফার্স্ট এলিমেন্ট সোডিয়াম অ্যান্ড দ্য লাস্ট এলিমেন্ট ইজ আর্গন, এটাকে বলা হয় সেকেন্ড শর্ট পিরিয়ড বা দ্বিতীয় রস পর্যায়। ঠিক একইভাবে যে ফোর্থ পিরিয়ড রয়েছে, সেখানে রয়েছে নাম্বার অফ এলিমেন্ট 18, সেখানে প্রথম শুরু হয় পটাশিয়াম দিয়ে, শেষ হয় ক্রিপ্টন দিয়ে। কিন্তু এই 18টা এলিমেন্টের মধ্যে এখানে আমরা দেখতে পাবো 10টা এমন এলিমেন্ট রয়েছে ফ্রম এসসি টু জিঙ্ক, মানে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, দে আর কল্ড ট্রানজিশন এলিমেন্ট, বা যাকে বলা হয় সন্ধিগত মৌল। এবং এই যে পিরিয়ডস, এই পিরিয়ডটাকে বলা হয় ফার্স্ট লং পিরিয়ড বা প্রথম দীর্ঘ পর্যায়। আর 5 নম্বর যে পিরিয়ড, সেখানে রয়েছে 18খানা এলিমেন্ট। ঠিক একইভাবে শুরু হচ্ছে আমাদের রুবিডিয়াম থেকে, শেষ হচ্ছে জেনন। এখানেও কিন্তু ওয়াই থেকে ক্যাডমিয়াম, ইথিয়াম থেকে ক্যাডমিয়াম, এরকম 10খানা কিন্তু এলিমেন্ট রয়েছে আমাদের ট্রানজিশন এলিমেন্ট। এবং এদের যে পিরিয়ড, সেই পিরিয়ডকে বলা হয় সেকেন্ড লং পিরিয়ড বা দ্বিতীয় দীর্ঘ পর্যায়। এরপরে আমরা 6 এবং 7টাও শিখব। পাচ্ছি যে পর্যায় নম্বর 6, যেখানে নাম্বার অফ এলিমেন্ট ইজ 32, এবং এখানে দেখতে পাচ্ছি শুরু হচ্ছে সিজিএম থেকে, সিএস থেকে, এবং সে হচ্ছে আর এল। এই যে 32টা এলিমেন্ট, এই 32টা এলিমেন্টের আবার 10খানা এমন এলিমেন্ট রয়েছে যাদেরকে বলা হয় সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট, এবং তার মধ্যে 14খানা এমন এলিমেন্ট রয়েছে দে আর কল্ড ল্যান্থেনয়েড এলিমেন্ট, অর্থাৎ এখানে 14 + 10 আর বাকিটা হচ্ছে এখানে। এবং এই যে পুরো পিরিয়ডস, অর্থাৎ ষষ্ঠ বা 6 পিরিয়ড, এটাকে বলা হয় ফার্স্ট ভেরি লং পিরিয়ড বা প্রথম অতি দীর্ঘ পর্যায়। এবং 7 নম্বর যে পর্যায়, তার মধ্যেও আমরা 32খানা এলিমেন্ট বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা অসম্পূর্ণ বা ইনকমপ্লিট। এটা স্টার্টিং উইথ এ ফাংশন, কিন্তু ইনফাইনাইট সাইন দেওয়া হয়েছে, এটা অসম্পূর্ণ রয়েছে। এবং এটাকে বলা হচ্ছে সেকেন্ড ভেরি লং পিরিয়ড বা দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। এই বছরকে বলে রাখি 32টা এলিমেন্ট বলা হচ্ছে, যার মধ্যে অবভিয়াসলি এখানেও কিন্তু 10খানা সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট রয়েছে, এবং 14খানা রয়েছে এখানে অ্যাক্টিনয়েডস এলিমেন্ট। এখানে 14খানা কি ছিল? ল্যান্থেনয়েডস
এই 14খানা অ্যাডভান্স, এখানেও 10খানা ট্রানজিশন এলিমেন্ট, আর বাকিগুলো এলিমেন্ট হচ্ছে নিয়ে মোট 32টা এলিমেন্ট হবে সেভেন্থ পিরিয়ড বা লাস্ট পিরিয়ড, যেটাকে বলছি আমরা সেকেন্ড ভেরি লং পিরিয়ড। অ্যান্ড দিস আর দ্য ডেসক্রিপশনস অফ দ্য periods of Mendeleev periodic table.